আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ 14,500 কোটি টাকা বলছে সিপিডি। এরপর জানিয়ে দিব, সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা। সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এবারে জানাবো, কলকাতার রাস্তায় দেখা মিলল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফের। ছাত্র জনতার উপর হামলাকারী কাউন্সিলর এবং সাবেক সেনাপ্রধান আজিজের ভাতিজা মোহাম্মদপুরের কাউন্সিলরকে এবার কলকাতার রাস্তায় দেখা গিয়েছে। তিনি প্রতিদিন বিকালবেলায় হাঁটতে বের হন। এবারে জানাবো, 3 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরালট এবং ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি। জানাবো, জোয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা। টাঙ্গাইলের ভুয়াপুরে মোবাইলে জোয়া খেলা নিয়ে ভাগবটোয়ারা সালিশি বৈঠকে মুসলিম উদ্দিন 34 নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিউজিল্যান্ডে নৌবাহিনী জাহাজ ডুবি 75 নাবিক উদ্ধার। নিউজিল্যান্ডের রয়্যাল নেভির একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে, তবে জাহাজে থাকা 75 জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। জানা গেছে, জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার সময় উপকূল থেকে বেশ গভীর সমুদ্রে অবস্থান করছিল। নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি খুব সম্ভবত প্রবাল প্রাচীরে আঘাত লেগে তারপর ফুটো হয়ে ডুবে গেছে, তবে জাহাজে থাকা 75 জন নাবিককেই উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ 14,500 কোটি টাকা বলছে সিপিডি। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় কৃষি এবং বনায়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার 6 অক্টোবর সিপিডির কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ 5,169 কোটি টাকা। ফাহমিদা খাতুন আরও বলেন, অবকাঠামো খাতে 4,653 কোটি টাকা, ঘরবাড়িতে 2,407 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা হিসেবে নোয়াখালীতে বেশি ক্ষতি হয়েছে। জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ 3,390 কোটি টাকা। এ সময় তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার ঘাটতি ছিল। এই কার্যক্রমে জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকেই পাননি। এছাড়া অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা। সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার 6 অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনারুল হক তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ
হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ দেয়। আবেদনে বলা হয়েছে মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ আব্দুর রহমান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সাথে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এবার কলকাতার রাস্তায় দেখা মিলল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফের। এবার কলকাতার রাস্তায় দেখা দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদকে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আসিফ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাতিজা। একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা যায়। ওই এলাকায় বিকেল হলেই হাঁটতে বের হন তিনি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দেশে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এর আগে কলকাতার ইকো পার্ক চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিম এর এক ছেলে সহ আরও কয়েকজন। গত 28শে সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় কলকাতা ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে স্রেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নাই। 5 আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ বাহিনী। ইকো পার্কে রাতে সাধারণ কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান। সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপত্তা ভেবে সেখানেই বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও বেশ কয়েকজন। তবে তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হয়, দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিন্তু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24-এর কাছে। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় অনেক কম। 3 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন আরালট গুলব্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডস বি কালসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি। রোববার 6 অক্টোবর 9:30টার দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওয়াইদ ও ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল শনিবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবি পেশ করেছে বিএনপি। প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, ফ্যাসিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 2-1জন আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছে। তাদেরকে সরানোরও কথা বলেছি। আমরা গত 15 বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বঞ্চিতদের ভূতাপেক্ষ এবং পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি। এ সময় তিনি আর বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি। জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা। টাঙ্গাইলের ভুয়াপুরে মোবাইল জুয়া খেলার টাকা ভাগবাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে মুসলিম উদ্দিন 34 নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের বাবা, চাচাসহ অন্তত 6 জন আহত হয়েছেন। শুক্রবার 4 অক্টোবর বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাঠা ব্রিজপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা মাটিকাটা গ্রামের জোয়ারের ছেলে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন। জানা যায়, সালিশে মুসলিম
মুসলিম অনলাইনে জুয়া খেলার বিষয় উপস্থাপন করতে গেলে তার উপর ক্ষিপ্ত হয় অপরপক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, মাটিকাটা গ্রামে রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূল হোতা একই গ্রামের নয়নের সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড়া নামক স্থানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মাতব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত জানাচ্ছিলেন। মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগ্নের সঙ্গে মাতব্বরদের সামনে কথা কাটাকাটি হয়। রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশি ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়ি রামদা দিয়ে কোপাতে থাকে। এতে তার মৃত্যু হয়।